চলেছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মভিটে ও তার পাশে অবস্থিত ইস্কন মন্দির দর্শনে। চক্রগ্রাম বা চাকাগ্রাম, এই হচ্ছে চক্রগ্রাম বা চাকাগ্রাম, যা তারাপীঠের একদম পাশেই অবস্থিত। আপনারা যারা তারাপীঠে আসবেন অবশ্যই এই চক্রগ্রাম বা চাকাগ্রামে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মভিটে আর ইস্কন মন্দির দর্শন করতে আসবেন। দেখতে দেখতে পৌঁছে গেলাম ইস্কন মন্দির। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর আমাকে একটু জ্যাকেটটা সব জায়গাতেই মনে আসবে। এই হচ্ছে ইস্কন মন্দির। এই মন্দিরের ভেতরেই আমরা প্রবেশ করব। মন্দিরের ভেতরে প্রবেশ করে প্রথমে দেখে নেব নিত্যানন্দ মহাপ্রভুর যে জীবন কাহিনী মৃৎশিল্পের মাধ্যমে তুলে ধরা হয়েছে সেই প্রদর্শনকে। তারপরে আমরা মেন মন্দিরে ঢুকব। সঙ্গে থাকুন, দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। নিত্যানন্দ মহাপ্রভু পুরো জন্ম কাহিনী নির্মিত করা আছে। প্রাগৈতিহাসিক যুগে মহাভারতের যুদ্ধ চলাকালীন শ্রীকৃষ্ণদেব একটা সময় পিতামহ ভীষ্মের ওপর ক্রোধে রথের চাকা অস্ত্রস্বরূপ তুলে নিয়েছিলেন, কিন্তু তিনি প্রতিজ্ঞাবদ্ধ ছিলেন যে তিনি অস্ত্র প্রয়োগ করবেন না এই মহাভারতের যুদ্ধে। তাই তিনি সেই চাকা কিন্তু পিতামহ ভীষ্মের ওপর ছুঁড়ে মারেননি, সেই চাকা অন্যদিকে ছুঁড়ে দিয়েছিলেন। সেই চাকা চক্রস্বরূপ এই গ্রামে এসেই পড়ে। তাই এই গ্রামের নাম চক্রগ্রাম বা চাকাগ্রাম। একটা বিশেষ বিষয় জানিয়ে রাখি, যেটা অন্য কোনো ইস্কন মন্দিরে গিয়ে আপনারা দেখবেন না। সেটা এটাই যে এই ইস্কন মন্দিরে বিশেষভাবে নিত্যানন্দ মহাপ্রভুকে জায়গা দেওয়া হয়েছে। বিশেষভাবে তার জীবন কাহিনীকে বর্ণনা করা হয়েছে মৃৎশিল্পের মাধ্যমে। এখন কেন এরকম, যেটা অন্য কোনো ইস্কন মন্দিরে দেখতে পাওয়া যায় না, এই ইস্কন মন্দিরে কেন বিশেষভাবে নিত্যানন্দ মহাপ্রভুকে তুলে ধরা হয়েছে কেন, তার কারণ হচ্ছে এই ইস্কন মন্দির যে স্থানে গড়ে উঠেছে এই স্থান হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান, চক্রগ্রাম বা চাকাগ্রাম। এই চাকাগ্রাম বা চক্রগ্রামের ঐতিহ্য বলুন, ইতিহাস বলুন, গর্ব বলুন, সবই এই নিত্যানন্দ মহাপ্রভুকে ঘিরে। তাই এই ইস্কন মন্দিরে নিত্যানন্দ মহাপ্রভুর বিশেষ স্থান দেওয়া হয়েছে এই ইস্কন মন্দিরে, যেটা অন্য কোনো ইস্কন মন্দিরে আপনারা দেখতে পাবেন না। তারাপীঠে এলে অবশ্যই এই ইস্কন মন্দির পরিদর্শন করবেন। এর পাশেই 2-3 মিনিট গেলেই নিত্যানন্দ মহাপ্রভুর যে জন্ম ভিটে, যে আঁতুর ঘরে নিত্যানন্দ মহাপ্রভু জন্মগ্রহণ করেছিলেন, সেই আঁতুর ঘর এখনও বিদ্যমান। সেখানেও একটি বড় মন্দির আছে, সেটাও আমরা দেখতে যাব। সঙ্গে থাকুন। ছবির সঙ্গে সরে যাওয়ার সামনে ছিল।
দেখে নি, তুমি দাঁড়াও একটু সামনে। মোবাইল বন্ধ করবে। মন্দির থেকে বেরিয়ে এখন যাচ্ছি নিত্যানন্দ মহাপ্রভুর জন্মভিটায়। ধরো চালু আছে, ভিডিও হচ্ছে। হ্যাঁ চলে এসছে, রাস্তায় ধরা চলে এসছে। তো এখানে এইগুলো দেখার আছে। হ্যাঁ, এটা হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর আঁতুর ঘর। মানে এখানে হয়েছিল। হ্যাঁ, আঁতুর ঘরটা এখনো আছে। এগুলো সব স্মৃতি। আরে সালা, বাইক রাখবো কোথায়? এইখানটায় যাবো, নাবো নাবো নাবো। এই ফুচকা ফুচকা বেশি না না, জিজ্ঞেস বলছি আমি খাবো। পৌঁছে গেলাম নিত্যানন্দ মহাপ্রভুর জন্মভিটেতে আঁতুর ঘর পরিদর্শন করতে। কিন্তু শুরুতেই দেখছি এখানে ছবি তোলা বা ভিডিও রেকর্ডিং করা কঠোরভাবে নিষিদ্ধ। তাই এইটুকুনিতেই নিজেকে শান্ত রাখতে হলো। এগুলো তুলসী কাঠের মালা। আজকের বিকেলটা খুব সুন্দরভাবে করলাম। এই মুহূর্তে চলেছি আবার হোটেলের দিকে। বিকেল গড়িয়ে সন্ধে হতে চলেছে। ঠিক করেছি হোটেলে গিয়ে ফ্রেশ হয়ে টিফিন করতে বেরাবো। আজকে আলুর চপ, ফুরুলি, পেঁয়াজি, বেগুনি এইসব দিয়েই টিফিন করব। কারণ আমি মনে করি বাঙালির ঐতিহ্যময় সন্ধ্যের টিফিন বলতে এই আলুর চপ মুড়ি বা তেলে ভাজা মুড়ি, যেটা ছাড়া সন্ধ্যের টিফিনই অসম্পূর্ণ রয়ে যায়। আমরা এখন চা খেতে বেরিয়েছি। চা খাবো, তেলে ভাজা খাবো, আলুর চপ খাবো। টিফিন হয়ে গেছে, টিফিন করে আবার হোটেলে ফিরে এলাম। এবার বাড়ি ফেরার পালা। রুমে গিয়ে তাড়াতাড়ি সব গুছিয়ে ফেলতে হবে।
দেখতে দেখতে কটা দিন কেটে গেল। বেরিয়েছিলাম দুই স্বামী স্ত্রী মিলে টু হুইলার করে বোলপুর, শান্তিনিকেতন, তারাপীঠ ঘুরতে। ঘোরা প্রায় শেষ, এবার বাড়ি ফেরার পালা। মন একটু খারাপ হচ্ছে। দারুণ উপভোগ করেছে এই কটা দিন। দেখা হচ্ছে কালকে বাড়ি ফেরার পথে রাস্তায়। আমরা বোলপুর পেরিয়ে এই নিচে হচ্ছে অজয় নদী। এই অজয় নদী এখন পেরাচ্ছে, ওই দেখুন ট্রেন যাচ্ছে, নিচে অজয় নদী। মধ্যমগ্রাম টু তারাপীঠ ট্যুর আজ এ পর্যন্তই। দেখা হবে আবার নতুন কোনো স্মৃতি বিজড়িত ভিডিও নিয়ে। সঙ্গে থাকুন, দেখতে থাকুন।